5 দিনেও খোঁজ মেলেনি খাগড়াছড়িতে অপহৃত 5 শিক্ষার্থীর। যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান। 8 দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ। 6 দফা দাবিতে আজও আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনের ডাক কুয়েট শিক্ষার্থীদের। আলোচনায় বসার আহ্বান প্রশাসনের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে জেলায় জেলায় ছাত্রদলের বিক্ষোভ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এবং হবিগঞ্জ কিশোরগঞ্জের হাওড়ে ধান কাটার ধুম। ভালো ফলনের খুশি ছাপিয়ে কৃষকের চিন্তা বাড়াচ্ছে দর পতন সহায়তার আশা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ জনপদ সংবাদে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। খাগড়াছড়িতে অপহরণের 5 দিন পরও খোঁজ মেলেনি অপহরণের শিকার 5 শিক্ষার্থীর। এদিকে তাদের উদ্ধারে অভিযানে নেমে ইউপিডিএফ প্রসিত গ্রুপের গোপন আস্তানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। সোমবার সকালের এই অভিযানে পাওয়া গেছে সংগঠনটির ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম। সহকর্মী উপদত্তের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন আপু। অটোরিকশা করে খাগড়াছড়ির কুকিছড়া থেকে জেলা সদর যাচ্ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। পথে গিরিফুল নামক এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। 5 দিন পরও খোঁজ মেলেনি তাদের। ঘটনার পরই অভিযানে নামে যৌথ বাহিনী। বিভিন্ন দুর্গম এলাকায় চালানো হয় অভিযান। সবশেষ সোমবার সকালে জেলা সদরের দুর্গম ভাইবোনছড়ার সুরেন্দ্র কারবারিপাড়া ও পূর্ব কারবারিপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ প্রসিত গ্রুপের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইউপিডিএফ এর ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি ও মোবাইল ফোন। তবে এখনো অপহৃত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি, আটক করা যায়নি কাউকে। এদিকে রোববার 5 শিক্ষার্থীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্রছাত্রীরা। এর আগে 16 এপ্রিল 5 শিক্ষার্থী সহ 6 জন অপহরণের শিকার হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। উচ্চশিক্ষার জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 8 দফা দাবিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঙ্গিনায় বিক্ষোভ করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এসব অধিদপ্তরের মূল ফটক আটকে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেননি আন্দোলনকারীরা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট, জানাচ্ছেন আলিয়া কাসাকাশ। চলমান আন্দোলনের অংশ হিসেবে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে সোমবার সকাল থেকে রাজধানীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এতে অংশ নেন দেশের 18টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বেসরকারি কৃষি কলেজ ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা। এ সময় অধিদপ্তরের মূল ফটক আটকে দিয়ে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে প্রবেশে বাধা দেয় আন্দোলনকারীরা। জানান 8 দফা দাবির বিষয়ে বারবার আশ্বাসের পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের শিক্ষকরা তালা ভেঙে প্রবেশ করে, এই জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমরা রেজুলেশন চাই না, আমরা সুস্পষ্ট প্রজ্ঞাপন চাই যে ডুয়েটের ন্যায় কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় চাই। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না করা হবে, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না দিয়ে আমাদের আশ্বস্ত করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ডিপ্লোমাধারী সংগ্রামী ভাই ও বোনেরা এক পাও রাজপথ ছাড়বে না। এর আগে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। আলিয়াক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দেশের বিভিন্ন জেলা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাই কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নার্সিং শিক্ষার্থীরা। সোমবার বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বিক্ষোভ করে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন। একই দিন স্থানীয় প্রেস ক্লাবের সামনে সড়কে হাতে হাত ধরে 1.5 ঘন্টা মানববন্ধন করে গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে দাবি আদায়ে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। তারা বলেন, এইচএসসি পাশের পর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে আরো 6 মাস ইন্টার্নশিপ করতে হয়। এরপরও চাকরির ক্ষেত্রে এইচএসসি সমমানের মূল্যায়ন করা হয়। তাই নার্সিং কোর্স ডিগ্রি সমমান করার দাবি জানায় তারা। 3 বছরে আমরা বোর্ড পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হই সাফল্যের সাথে। তারপর আমরা এই যে ডিপ্লোমা কোর্সটাকে শেষ করি, কিন্তু এই ডিপ্লোমা কোর্স শেষ করার পরও তারপরও আমরা সেই এসএসসির যে সমমান সেইটাই পাচ্ছি। যে স্মারকলিপি এখন পর্যন্ত
কোনো সদুত্তর আমরা পাইনি। দীর্ঘ 7 মাস পেরিয়ে গেলেও আমাদের দাবির এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্য খাতে আপনারা কি আমাদের অবদান অস্বীকার করতে পারবেন? নার্সরা কিন্তু স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের মধ্যে কখনো স্বাস্থ্য খাত তৈরি হতে পারেই না। রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন 6 দফা দাবি আদায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। আর কোনো আশ্বাস নয়, এবার চাই বাস্তবায়ন। এর ব্যত্যয় হলে আন্দোলন আরও কঠোর হওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমরণ অনশনে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। সোমবার দুপুরে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সংবাদ সম্মেলন করে একথা বলেন তিনি। অধ্যাপক ইলিয়াস বলেন, আজ বিকেলে শিক্ষার্থীদের অনশন করার কর্মসূচি রয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত পরিবর্তন করবে। তবে এই আহ্বানে সাড়া দেননি শিক্ষার্থীরা। আমরা আশা করতেছি যে এই সমস্যাটার তাড়াতাড়ি একটা সমাধানের ভিতরে আসবে। ছাত্ররা যেহেতু আমাদের সাথে বসছে, এটা ইঙ্গিত করে যে আশু আমাদের একটা সমস্যা সমাধানের দিকে যাচ্ছে। এদের আরও এখানে কিছু প্রোগ্রাম ছিল, তারা এখনও আমরা আশ্বস্ত না যে সেই ব্যাপারে ওরা কোন দিকে যাচ্ছে। যে ওদের অনশনের কিছু কথাবার্তা আমরা শুনে আসতেছি, সেটা দুপুর 3টার দিকে ওদের করার কথা। তা আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে সেটা এখন কোন দিকে যাবে স্পষ্ট বলা যাচ্ছে না, তবে আমরা আশা করতেছি হয়তো সেটা হবে না। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, কি কারণে উপাচার্যের পদত্যাগ চান শিক্ষার্থীরা, কি বলছেন তারা এই বিষয়ে? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদকে অপসারণের দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অনশন শুরু করেছে। কিছু সময় আগেই কিন্তু তারা ছাত্র কল্যাণ যে পরিচালক কেন্দ্র আছে, এইখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অনশন শুরু করেছে। এর আগে আজ সকালে কিন্তু ছাত্র কল্যাণ পরিচালক সাধারণ শিক্ষার্থীদের সাথে একটি বৈঠক করেছে। তবে বৈঠকে আসলে তেমন কোনো সমাধান না হয় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। একটু বলে রাখি যে গত 18ই ফেব্রুয়ারি কিন্তু কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষের ঘটনার পর কিন্তু কয়েক দফা বা বসাবসি হয়েছে ছাত্র কল্যাণ পরিচালকের সাথে, প্রশাসনের সাথে। তবে এক পর্যায়ে কিন্তু কুয়েট প্রশাসন খানজানারি থানায় একটি মামলা করেছে। পাশাপাশি কিন্তু কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধেও কিন্তু পার্শ্ববর্তী জনৈকে একজন ভদ্রলোক মামলা করেছে। তো সব মিলিয়ে কিন্তু একটি অস্থির অবস্থা চলছে কুয়েটে। পরবর্তীতে কুয়েটের একটি সিন্ডিকেট সবাই কিন্তু এই সংঘর্ষের ঘটনায় কে কেন্দ্র করে 37 জন শিক্ষার্থীকে আসলে বহিষ্কার করা হয়েছিল। তো সব মিলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল যে আসলে কি তাদের ভবিষ্যতের লেখাপড়া কি হবে। তো তারা বিভিন্ন দাবিতে কিন্তু আসলে প্রায় 2 মাস ধরে আন্দোলন করে রাখছে। গত 13 তারিখ থেকে তারা পুনরায় আন্দোলন শুরু করেছে এবং তাদের প্রথমে যে 6 দফা আন্দোলন ছিল, এই 6 দফা আন্দোলনের পরবর্তী তারা কিন্তু এখন 1 দফা আন্দোলনে চলে এসেছে এবং তাদের দাবি, মূল দাবি যে কুয়েটের যে উপাচার্য আছে, এই উপাচার্যের কিন্তু আসলে অপসারণ। এবং এই অপসারণের দাবিতেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে ক্যাম্পাসে একটি উত্তেজনা, উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। হল খোলাকে কেন্দ্র করেও কিন্তু কয়েক দফা ঝামেলা হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্তকে অমান্য করেই কিন্তু কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকটি হল তালা ভেঙে প্রবেশ করছে এবং এখন অবধি কিন্তু কুয়েটের শিক্ষার্থীরা হলে প্রবেশ করছে। একটু জানিয়ে রাখি, সিন্ডিকেট সবার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু হল খুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল আগামী 2রা মে এবং একাডেমিক কার্যক্রম 4ঠা মে হওয়ার কথা ছিল। তবে
এই সিদ্ধান্তগুলোকে কিন্তু তারা আসলে উপেক্ষা করেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে এবং তারা আজকে চূড়ান্ত যে তাদের সিদ্ধান্ত যে কুয়েটের উপাচার্যকে অপসারণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু অনশনে থাকবে এবং সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই কিন্তু আজ ছাত্র কল্যাণ পরিচালক কেন্দ্রে তারা কিন্তু অনশন করছে। আমরা ছাত্র কল্যাণ পরিচালকের যে নতুন দায়িত্বরত যে অধ্যাপক তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই কুয়েটের ক্যাম্পাসের যে বর্তমান অবস্থা, এই অবস্থার এক সমাধান জন্য কিন্তু আজ সকালে তারা সাধারণ শিক্ষার্থীর সাথে কয়েক দফা বৈঠক করেছে। তারা আশ্বস্ত করেছিল যে কুয়েটের যে শিক্ষার পরিবেশ পরিস্থিতি এটা কিন্তু পুনরায় ফিরে আনা হবে। তবে তারা 12টার দিকে একটি প্রেস কনফারেন্স করেছিল আমাদের সাথে। তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে শিক্ষার্থীদের সাথে আলোচনা হয়েছে, খুব দ্রুত কুয়েটের স্বাভাবিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম একটি সন্তোষজনক বা একটু সুস্থ অবস্থায় ফিরে আসবে এমনটা প্রত্যাশা ছিল। তবে এই বৈঠককে আসলে প্রত্যাখ্যান করেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিকেলে অনশনের আসলে তারা নেমে পড়েছে এবং তাদের এই অনশন বলে তারা দাবি করছে এবং তাদের যে দাবি, যে মূল দাবি শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষা কুয়েট ক্যাম্পাসে রাজনীতি মুক্ত সহ অনেকগুলো দাবি ছিল, কিন্তু সেই সকল দাবি কিন্তু আসলে প্রশাসন মানছে না, যার কারণেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসের এই যে উপাচার্য আছেন এই উপাচার্য অপসারণের দাবি করেছে এবং এই দাবির প্রেক্ষিতেই অনশন চলছে এবং তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু এই অনশন চালিয়ে যাবে এমনটাই প্রত্যাশা বলছে সাধারণ শিক্ষার্থীরা। খুলনা কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের গ্রামের বাড়িতে চলছে মাতম। প্রিয়জনকে হারিয়ে পাগল প্রায় মা বাবা ও একমাত্র বোন। কাঁদছে স্বজন ও গ্রামের মানুষ। তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন জুবাইর আহমেদ। সন্তান হারানোর শোকে অঝরে কাঁদছেন মা, মূর্ছা যাচ্ছেন বারবার, শোকে পাথর বাবা। এলাকার প্রিয় মুখ পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে স্বজন ও গ্রামবাসীরাও। মৃত্যুর আগের রাতে মায়ের সঙ্গে শেষ কথা হয় পারভেজের। শেষবারের মতো ভিডিও কলে ছেলের মুখ দেখেন মা। ছেলের মৃত্যুর খবর পেয়ে দেশে আসেন কুয়েত প্রবাসী বাবা জসিমউদ্দিন। তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন মর্মান্তিক হত্যা মানতে পারছেন না পরিবারের কেউই। একমাত্র ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাবার। আমার চোখের সামনে বাইচা উঠছে সাকিবের বউয়ের মাইতে চুরির রক্ত গো। বাবা কিছু কইবার আমি ঘুমাই, আমার বাবা খালি এহেনি কইছে আর কিছু কইতেছে না। আমার বাবা লোক আরো কিছু কইতো, আমি কইছি আমি ঘুমে ধরছে আমার কাল ঘুম চোখ করবো। একটা এমপি মন্ত্রী এত লোক না, আমার ছেলের এত মানুষে ভালোবাসতো, প্রত্যেকটা মানুষের চোখে পানি আমি দেখলাম। আমার ছেলে এতটুকু জনপ্রিয়তা অর্জন করছিল। বাবা বিদেশে থাকায় গ্রামে একতলা বাড়ি নির্মাণ করছিলেন পারভেজ, কিন্তু সেই বাড়িতে আর থাকা হলো না তার। ফিরেছেন লাশ হয়ে। মৃতদেহ পৌঁছানোর পর এলাকায় সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। পারভেজের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভালুকার কাইচান গ্রামের মানুষ। ভিডিও ফুটেজ দেখে পারভেজের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা। যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে। এমন একটা বলা ছিল যে তার যে ছোট ছিল তাদের সাথে ওকে মানে তার ব্যবহার খুব ভালো ছিল। তার মার বুকটা যেরকম খালি হয়েছে আমার আমনের কারো যেন এরকম খালি আর না। যে জানোয়াররা এটা করছে এই জানোয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হয়, তাহলে আমরা মনে কিছুটা সান্ত্বনা দিতে পারবো। এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনের নামে বনানী থানায় হত্যা মামলা করেছেন নিহতের মামাতো ভাই হুমায়ুন। নিউজ ডেস্ক, দেশ টিভি। পারভেজ হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এ সময় পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার ও শাস্তি দাবি করেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা 12টায় বরিশাল সরকারি বিএম কলেজের সামনে মানববন্ধন করে ছাত্রদল নেতাকর্মীরা। হত্যার প্রতিবাদে নড়াইল ভিক্টোরিয়া কলেজে মানববন্ধন করে ছাত্রদল। এ সময় পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। একই দিন সকাল 11টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি করে ছাত্রদল। পারভেজ হত্যার বিচারের দাবিতে উত্তাল ময়মনসিংহ। দুপুরে ভালুকা ও ময়মনসিংহ আনন্দমোহন কলেজ শিক্ষার্থী ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন হয়। এদিকে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে ছাত্রদল। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার 3 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার আদালত এই আদেশ দেন। এটাকে সকালে গ্রেপ্তারের পর তাদের আদালতে নেওয়া হয়। পরবর্তীতে আদালত এই আদেশ দেন। গ্রেপ্তাররা হলেন আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে। মামলার এজাহার নামীয় আসামিদের সাথে মোবাইলে যোগাযোগ ও মেসেজ পাঠানোর মাধ্যমে ঘটনায় 2 নম্বর আসামিকে তারাই ডেকে এনেছে। দেখছেন দেশ জনপদ সংবাদ। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবুল মোমেন বলেছেন, শতভাগ লোক যদি বলে দুর্নীতি চাই না, তাহলে কোথাও দুর্নীতি থাকবে না। সবার আগে নিজেদের শুধরাতে আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে লালমনিরহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে গণশুনানিতে তিনি একথা বলেন। শুনানিতে বিভিন্ন সরকারি অফিসের সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণের অভিযোগগুলো সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরা হয়। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল লক্ষ্য। মানে আমরা তো অনেক সময় বলে যে ভাই ঘুষ দিয়ে চাকরি নিছি কিংবা ঘুষ খেয়ে ঘুষ দিয়ে পোস্টিং নিছি, টাকাটা তো তুলতে হবে। কাজে অন্তত এই যাদের তুমি চাকরি দিয়েছো তাদের টাকা তোলার আর কোনো ব্যাপার নাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সোমবার সকাল 11টা থেকে রাজরূপ ও নারায়ণগঞ্জ 6/3 জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে রূপসী এলাকায় এই অভিযান শুরু হয়। এ সময় নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই 2 তলা ভবন নির্মাণে সতর্কতা ও আরও একটি 6 তলা ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেওয়া হয়। আমরা ইতিমধ্যে 2টি স্থাপনাতে অভিযান করেছি। একটি আমরা অঙ্গীকারনামা গ্রহণ করেছি, তাদের নকশা রয়েছে পৌরসভার। আর দ্বিতীয় এটি যেটি দেখতে পাচ্ছেন পেছনে যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংটি রাজুকের কোনো অনুমতি ছাড়াই এই বিল্ডিং করা হয়েছে। তো এখানে যে মিটারটি রয়েছে সেটি ডিসকানেক্ট করে সামনে আমাদের আরও অভিযান রয়েছে সারাদিন ব্যাপী। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিস আমরা বন্ধ করে দেব যারা আসলে রাজুকের অনুমতি ছাড়া নির্মাণ কাজ পরিচালনা করছেন। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পিরোজপুর নিজারাবাদ সড়কের নাপিতখালী সেতু অতিক্রম করছে হাজার হাজার যাত্রী। পুরাতন এই সেতুটিতে ভারী যানবাহন চলাচল করায় সেতুর উত্তর প্রান্ত দেবে যাওয়ায় স্টিল প্লেট দিয়ে গাড়ি, অ্যাম্বুলেন্স সহ যাতায়াত করছে শত শত যানবাহন। ফলে যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই ব্রিজটি। ঘটতে পারে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা। সহকর্মী জালিস মাহমুদের তথ্য ছবিতে রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। পিরোজপুর কাউখালী নেছারাবাদ সড়কের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম নাপিতখালী সেতু। প্রায় 1 যুগ ধরে এই সেতুটি রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ঝুঁকিপূর্ণ হিসেবে সাইনবোর্ডও সাঁটানো আছে।
এই সেতু ব্যবহার করে প্রতিদিন চলাচল করে শত শত যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে প্রাণনাশের মতো বড় দুর্ঘটনা। ফলে সব সময় আতঙ্কিত হয়ে চলাচল করে যাত্রী ও চালকরা। এখন তো পিরিজপুরের সাথে সংযোগ, কাউখালী সেই আপনার কাউখালী হয়ে পিরিজপুরের সাথে যোগাযোগ, আবার এদিক থেকে আপনার যেই সেই বরিশাল পর্যন্ত একই রাস্তা, এই শুধু একটাই সড়ক, এই সড়ক ব্যবহার করে কিন্তু যাতায়াত করতে হয়। যখন আসে দুই দিকটা তখন একটা বিরাট ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তার বড় বড় ট্রাক বাস এগুলো চলতেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে। দুই জায়গা দিয়ে ডাববে গেছে এবং এই ফার্ম দিয়ে বাস চলে, ট্রাক চলে, অনেক ঝুঁকিপূর্ণ, আমাদের অনেক রিস্ক হয়ে যায়। এটা আমাদের অটো চালাই, আমাদেরও খুব রিস্ক হয়ে যায়, আমাদের গাড়ি লইয়া আইতে খুব সমস্যা হইতে আছে। ঝুঁকিপূর্ণ থাকায় নিয়মিত সেতুটি পর্যবেক্ষণ করা হয়। নতুন সেতু নির্মাণে দরপত্র আহ্বান করার কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। ব্রিজটিকে রিপ্লেস করে নতুন পিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি। দরপত্রটি লাইভে রয়েছে। আশা করছি দরপত্রটি বিধিবিধান মেনে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগ হবে দ্রুততম সময়ের মধ্যে এবং ব্রিজটি পুনর্ভাবে নির্মিত হবে। তাতে করে জনদুর্ভোগ সম্পূর্ণরূপে লাঘব করা সম্ভব হবে এবং নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। 120 মিটার দীর্ঘ নাপিতখালী সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 5000 যানবাহন চলাচল করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ব্রিফ করছেন শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আমরা সেখানে যুক্ত হচ্ছি। আর আমরা বিশেষ করে একটি সামাজিক নিরাপত্তা অধিদপ্তর তৈরির কথা বলেছি, যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকের জন্য কোনো না কোনো সামাজিক নিরাপত্তার একটা ব্যবস্থা থাকবে। এবং এই কমিশন কোথাও বৈষম্যর ব্যাপারে অভিযোগ নিতে পারবে, কোথাও সরকারি দপ্তর যারা শ্রমিক যদি অধিকারের প্রতিকার না পায় সে ব্যাপারে অভিযোগ আনতে পারবে। আমরা একটা জাতীয় সামাজিক সংলাপ ফোরাম করার কথা বলেছি। এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক। তো আমরা আমাদের কাছে আপনাদের কাছে পড়ে শোনাবার আগে আমাদের কমিশনের একটু সদস্যদের পরিচয় করিয়ে দিই। যদি একবার আমরা দিয়েছি, আপনি কয়েকজন ছিলেন, তাদের জন্য হয়তো আবার দ্বিতীয়বার হয়ে যাবে, তবুও আমি বলবো যে আমাদের একটা বড় কমিশন ছিল, এটা সবচেয়ে বড় কমিশন। কারণ শ্রমক্ষেত্র যেমন বড়, 17 কোটি মানুষের 8 কোটি মানুষ এই শ্রম শক্তিতে আছে। সুতরাং আমরা রিপ্রেজেন্ট করছি 8 কোটি মানুষের ব্যথা বেদনা চেতনা। আমরা যেমন অর্থনীতির সবচেয়ে মূল অ্যাক্টর শ্রমিক এবং মালিক, দুইটা গ্রুপ, আমরা দুই পক্ষই এখানে ছিলাম। সুতরাং এটি গঠিতই হয়েছে। এখানে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এর প্রধান হিসেবে, কিন্তু এখানে আমাদের খুব পতিতযশা বিভিন্ন প্রতিনিধিবর ছিলেন। এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম কনভেনর ছিলেন, আমাদের জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ ছিলেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা সবাই ছিলেন, সাবেক সভাপতি মহাসচিব সহ বিজিএমবি বিকেএমই ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং আমাদের সাবেক সচিব ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, আমাদের গণমাধ্যম কর্মী, ইয়াং গণমাধ্যম কর্মীরা ছিলেন, আমাদের আইনজীবী ছিলেন এবং আমাদের গার্মেন্টস শ্রমিকদেরও নেত্রী ছিলেন। তো সব মিলে আমি একটু চাবো সবাই একটু সবার পরিচয় দিক, আমাদের কমিশন মেম্বাররা, তাতে করে তাদের দায়বদ্ধতাও বাড়বে, যাতে আপনারা যখন প্রশ্ন করবেন সবাই ভাগ করে দিতে পারবেন। আমরা যে সবার প্রত্যাশা পূরণ করতে পেরেছি আমি এটা দাবি করব না, তবে কারো প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমাদের কোনো চেষ্টার ঘাটতি ছিল না এবং আমাদের এটা উপস্থাপনার ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি ছিল না। কিন্তু এটা ঠিক যে সবকিছু আমরা কভার করতে পারিনি। আপনাদের কাছ থেকে আমরা আরো জানতে চাবো, যাতে ভবিষ্যতে যদি এটার কোনো সাপ্লিমেন্ট রিপোর্ট দিতে হয় বা এটা নিয়ে আমরা যখন আগাবো আরো, তখন যেন সেগুলো আমাদের বিবেচনায় থাকে। এটা বলেই আমি একটু কমিশন মেম্বারদের পরিচয় দিতে বলবো, তো সরাসরি আমরা উপস্থাপনা আপনাদের কাছে যাবো প্রশ্ন উত্তরের জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদকে এবং বিশেষভাবে ধন্যবাদ রাজধানী বিজয়নগরের শ্রম ভবনে ব্রিফ করছিলেন শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আমরা সেখানে যুক্ত ছিলাম। সিরাজগঞ্জে একটি মসজিদ কমিটিকে কেন্দ্র করে এলাকায় মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের পতন হলেও তাদের চিহ্নিত দোসররা ঢাকার ওয়াকফ অফিসকে ম্যানেজ করেই নতুন কমিটি গঠন করেছে। এরই মধ্যে এই বিষয়ে
অভিযোগ করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। তবে নিজের আওয়ামী পরিচয় অস্বীকার করেন নব্য কমিটির সাধারণ সম্পাদক, আর খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সহকর্মী শুভকুমার ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। সম্প্রতি ঢাকার ওয়াকফ অফিস থেকে সিরাজগঞ্জের সলঙ্গার অলিদহ গ্রামে জুম্মা মসজিদের কমিটি ঘোষণা করা হয়। তবে সেই কমিটি নিয়ে উঠেছে নানা অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকার আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে পার্শ্ববর্তী গ্রামের সানোয়ার হোসেন দীর্ঘ 15 বছর এই মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে নানা অসঙ্গতি করে আসছেন। তিনি ঢাকার ওয়াকফ অফিস ম্যানেজ করে আওয়ামী লীগের পদধারী নেতাদের নিয়ে আবারও কমিটি গঠন করে নিয়ে এসেছেন। কৌশলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে না জানিয়েই তাকে সভাপতি করা হয়েছে, আর সানোয়ার নিজে বসেছেন সাধারণ সম্পাদক পদে। এছাড়া তিনি সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। এলাকাবাসীর অভিযোগ, ধর্ম উপদেষ্টার সহকারী জেনে বুঝে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করেছে। আমরা আমাদের কোন কমিটি চাই না, এটা আমার কথা। উপদেষ্টার এপিএস আশিকুর রহমান, সে ঢাকা ওয়াকফ অফিসের ডিজি স্যারের কাছে সামনে বসে থেকে সে কমিটি অনুমোদন নিয়েছে। আমাদের সানোয়ার হোসেন সরকার আওয়ামী লীগের যিনি পেতাত্তা, উনি 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি ওয়াকফ অফিসে তিনি দিয়েছেন। আমরা এই বিষয়ে কোনো কিছুই জানি না। 11 সদস্য বিশিষ্ট, যার 7 জনই আওয়ামী লীগের ফৌজদারি নেতা। এই মসজিদে যারা নিয়মিত মুসল্লি, যারা নামাজ পড়তে আসেন, তারা এই মসজিদের কমিটির দায়িত্ব গ্রহণ করুক। এদিকে আওয়ামী লীগের কেউ না দাবি করে মুঠোফোনে সানোয়ার জানান, আগে থেকেই তিনি এই মসজিদের উন্নয়ন কাজে সম্পৃক্ত। আমি স্বাস্থ্য সংশ্লিষ্ট, আমার বাবা ওয়াকফ করছে 47 ধারে আমি ঢুকছি, আর ওনারা বছর ভরা আওয়ামী লীগও করছে এবং আওয়ামী লীগের লোকজন নিয়ে 3 বছর কমিটি করেছে, বুঝছেন? সে কাগজপত্র আমার কাছে আছে। আর সভাপতি হওয়ার বিষয়টি শুনে আকাশ থেকে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। বিষয়টি আমি সবেমাত্র জানলাম যে আমাকে এখানে সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে করা হয়েছে। আমরা বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করব। জুম্মা মসজিদের নামে রয়েছে একটি 27 বিঘার পুকুর, যার বার্ষিক আয় দিয়ে জুম্মা মসজিদ সহ গ্রামের আর 5টি মসজিদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা হয়ে থাকে। দ্রুত আওয়ামী লীগ ও তার দোসরদের কমিটি থেকে সরিয়ে জনসাধারণের হাতে জুম্মা মসজিদের দায়িত্ব দেওয়ার দাবি গ্রামবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। 2 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার 11টায় কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রন টানিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতালে কার্যক্রম চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। এর আগে গেল 15 এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন। রংপুর অঞ্চলের প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা নিশ্চিতে টেলিমেডিসিন সেবা চালু করেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। সোমবার সকালে নগরীর 33 নং ওয়ার্ড মুলাটল এলাকায় টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করেন রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ শরীফউদ্দিন। আয়োজকরা জানান, রংপুর নগরীর 33টি ওয়ার্ডে 140টি সেন্টারের মাধ্যমে এই টেলিমেডিসিন সেবা দেওয়া হবে। এতে নিম্ন আয়ের মানুষের অর্থনৈতিক সাশ্রয় হবে, ভোগান্তি কমবে জনগণের। ধানের মোমো গন্ধে উম্মাতাল হাওরের বাতাস। হবিগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরগুলোতে ধুম পড়েছে ধান কাটার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষক কৃষানীরা। পাশাপাশি হারভেস্টার মেশিনেও কাটা হচ্ছে ধান। তবে শেষ সময়ে ধানের দাম কমে যাওয়ায় পাওয়ার দুশ্চিন্তায় কৃষকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। ধানের মৌ গন্ধে উন্মাতাল হাওরের বাতাস। হবিগঞ্জের হাওরগুলোতে ধুম লেগেছে ধান কাটার। জেলায় এবার 1,23,572 হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরো ধান। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষক কৃষানীরা। পাশাপাশি 623টি হারভেস্টার মেশিনও ধান কাটছে মাঠে।
আবাদের শুরুর দিকে খরার প্রভাবে ভালোভাবে সেচ দিতে না পারায় ফলন নিয়ে শঙ্কা ছিল কৃষকদের। তবে পর্যাপ্ত সেচ ছাড়াও এবছর ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। ধানের দরটা একটু বাড়লে আপনার লাভ হইব। যে পরিমাণ গৃহস্থিত খরচ হয়েছে এরকম রেট যদি থাকে তাহলে গৃহস্থ মারা। এদিকে কিশোরগঞ্জের হাওরের বুকে যত দূর চোখ যায় বিস্তৃত জলাভূমিতে ঢেউ খেলছে সোনালী ফসল, যা কেবল ঘরে তোলার অপেক্ষা। এবছর জেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,68,100 হেক্টর জমিতে। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে। তবে শেষ সময়ে ধানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। যদি ধানের মূল্যটা একটু বাড়তেই তো তাহলে কৃষক আরো করতে পারতো। সরকার যদি কৃষকদেরকে ভর্তুকি দেয় হয়তো, বা ওই যে সরকারি যে গুদামজাত করে তার মধ্যে যদি একটু কৃষকের মূল্য দেয় তাহলে হয়তো কৃষক রক্ষা পেতে পারে। ধান কাটা নিয়ে কৃষকদের নানা পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। পরামর্শ হলো আপনাদের জমির ধান 80% পরিপক্ক হওয়ার সাথে সাথে আপনারা ধান কর্তন করুন, অন্যথায় শিলাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে আপনাদের ফসল ক্ষতির একটা সম্ভাবনা থাকে। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কৃষকগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। বাজারে ধানের ন্যায্য দাম পেতে সরকারের সহযোগিতা চান কৃষকরা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। হবিগঞ্জে চলছে বোরো ধান কাটা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমির হামজা। হামজা, হবিগঞ্জে ধান কাটার লক্ষ্যমাত্রা কত আর কৃষকদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? দেখুন, আসলে হবিগঞ্জে গত কয়েকদিন ধরে কিন্তু আসলে ধান কাটার যে উৎসব সেটা কিন্তু শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আপনি জানেন যে গতকাল যে হবিগঞ্জে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে যে হাওরের যে ধান কাটার যেই কিছুটা ধান কাটার যে কৃষানীদের কিছুটা ব্যাঘাত পোহাতে হচ্ছে। কারণ বৃষ্টির কারণে যেই ক্ষেত থেকে ধান কেটে এনে খলায় শুকানোর সময় কিন্তু আসলে যেই শুকাতে গিয়ে যে খলাটা একেবারে পুরোপুরি ভিজে গেছে, যে কারণে আসলে এখন কৃষানীরা সেই খলা শুকানোর কাজে বা খলা আবার প্রস্তুতের কাজে কিন্তু ব্যস্ত রয়েছেন। আমি একটু যদি জানাতে চাই আপনাকে আসলে যে হবিগঞ্জে 1,23,747 হেক্টর জমিতে এবছর বুড়ো আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 98,000-এরও বেশি মেট্রিক টন ধান চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখানে আসলে কৃষি অফিসার আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যেই হবিগঞ্জের হাওরে কিন্তু 46,000 হেক্টর জমিতে বুড়ো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই 45% হাওরের ধান কেটে ফেলা হয়েছে, যার যদি একটু হেক্টরের হিসাব বলি তাহলে সেটি 18,000 হেক্টরেরও বেশি ইতিমধ্যে কিন্তু কাটা হয়ে গেছে। কৃষি অফিসার যেটি বলছেন যে ইতিমধ্যেই আসলে যে গতকাল যে বৃষ্টি হয়েছে সেটি আজকেও বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। যদি আজকে বৃষ্টি না হয় তাহলে আগামী 30 তারিখ পর্যন্ত আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং যদি 30 তারিখ পর্যন্ত যেই আবহাওয়ার যেই অবস্থা সেটি স্বাভাবিক থাকে তাহলে পুরোপুরি আসলে বলা যায় যে হাওরের যে ধান সেটি নির্বিঘ্নেই কৃষকরা ঘরে তুলতে পারবেন এবং সেটি আসলে ধানের ঘরে তুলতে পারবেন এমন কিন্তু আমাকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আসলে হবিগঞ্জে আজকে শুধুমাত্র কৃষকরা যেটি বলছেন যে যেই যদি এখন আবহাওয়ার যে অবস্থা সেটি স্বাভাবিক থাকে তাহলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু হাওরের যে ধান সেটি মোটামুটি কেটে ঘরে তুলতে পারবেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে ধান কাটার সবশেষ খবর। হামজা, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জে বোরো ধান কাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী আমির হামজা। শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় কুমিল্লার 6 আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কায়মুল হক রিঙ্কু। তিনি বলেন, মামলার আসামি 261 জন গেল 11 আগস্ট কুমিল্লার মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় 24 জন আসামি শুনানিতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাদের মধ্যে পলাতক 2 আসামির ওয়ারেন্ট জারি হয়েছে।
অবৈধভাবে অস্ত্র এবং ককটেল চার্জ করে নিরীহ ছাত্র জনতার উপরে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে এবং প্রচুর ভিকটিম এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা কোর্টের কাছে এগুলি তুলে ধরেছি। কোর্ট আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে তাদের 6 জনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে। দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। 5 দিনেও খোঁজ মেলেনি খাগড়াছড়িতে অপহৃত 5 শিক্ষার্থীর। যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান। 8 দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ। 6 দফা দাবিতে আজও আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনের ডাক কুয়েট শিক্ষার্থীদের। আলোচনায় বসার আহ্বান প্রশাসনের। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে জেলায় জেলায় ছাত্রদলের বিক্ষোভ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এবং হবিগঞ্জ কিশোরগঞ্জের হাওরে ধান কাটার ধুম। ভালো ফলনের খুশি ছাপিয়ে কৃষকের চিন্তা বাড়াচ্ছে দরপতন, সহায়তার আশা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ সার্চ করুন। ধন্যবাদ।